বরিশালে বালুমহালে কোস্টগার্ডের অভিযান নিয়ে প্রশ্ন, গ্রেপ্তার ৬ জনকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ইজারাদারদের স্বজনদের। টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি, কখন কি হতে পারে। লাখ লাখ ফুট ঘনফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ। গতিপথ পরিবর্তনেই এমন ভাঙন, বলছে পানি উন্নয়ন বোর্ড। গাড়ি ডেইলি ১,০০০-১,৫০০ গাড়ি যায়, কিন্তু ওখান তো বিচ্ছিন্ন হইয়া জমি নদী যাওয়া লাগে। এই যে রাস্তার যে বেহাল দশা, আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। চরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙনের তীব্রতাটা একটু বেশি, এই কারণে মূলত এই জায়গাটা ভাঙনটা ত্বরান্বিত হয়। রাজশাহী ও চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু। সাতক্ষীরায় বাগানীদের দাবির মুখে আজ থেকেই হিমসাগর সংগ্রহের অনুমতি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। বরিশালের ২৭টি বালুমহালের মধ্যে একটি হিজলা উপজেলার সৈয়দখালী শাওরা। বালুমহালটি নিয়ে জলঘোলা কম হয়নি। দরপত্র জমা দেয়া নিয়ে হামলা মামলা থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের ১১ নেতার পদ স্থগিত হয়েছে, জেল খেটেছে কয়েকজন ব্যক্তি। এবার সেই বালুমহালে কোস্টগার্ডের অভিযান ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও কোস্টগার্ডের দাবি অবৈধভাবে বালু উত্তোলন চলছিল সেখানে, তবে ইজারাদারদের স্বজনদের অভিযোগ একটি চক্র পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে হিজলার সৈয়দখালী শাওরা বালুমহালের ইজারা পায় আরবি এন্টারপ্রাইজ। ইজারা মূল্যের প্রায় ১৬ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমাও দেয় প্রতিষ্ঠানটি। ১ মে থেকে শুরু হয় বালু উত্তোলন। গেল রোববার হঠাৎ সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। ইজারাদার আবুল বাসেত সহ ৬ জনকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ ১,১৯,৯৮,২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ইজারাদারের স্বজনদের অভিযোগ, বালুমহাল টেন্ডার প্রক্রিয়ার শুরু থেকেই নানা ষড়যন্ত্র চলছিল। একটি চক্র পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে। টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি, কখন কি হতে পারে। কারণ তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তাদের বড় একটা ক্যাডার বাহিনী আছে, প্লাস কোস্টগার্ড মিলে ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোস্টগার্ড দক্ষিণ জোনের ঊর্ধ্বতন কেউ। কিছু জানা নেই দাবি ইউএনওর। আমি তো ওখানে ছিলাম না অভিযানের সময়, তারা কি বালুমহলের সীমানার বাইরে ছিল কিনা সেটা হয়তো বা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। ওখানে ছিল শুধু কোস্টগার্ড নিজেরাই, আর ওগুলো ছিল ওই যে ওইখানকার যে লোকজন যারা ধরা পড়ছে। এর আগে স্থানীয়দের দাবির মুখে টানা ২ বছর বালুমহালটির ইজারা বন্ধ ছিল। আবারও ছড়িয়েছে ভাঙন আতঙ্ক। লাখ লাখ ফুট ঘনফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। ১-১৫০ ড্রেজার লাগাইয়া পুরা নদীতে কোনো জাল ফালানোর কোনো ব্যবস্থা নাই। নদী ভাঙ্গন দর্শে এবং ভাঙ্গা যাইতে আছে। এদিকে অভিযানে আটক ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। সম্প্রতি আদালতে তাদের হাজির করা হলে ডিম নিক্ষেপ করে একটি পক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৩ বছর আগে নির্মিত শেরপুর বালাগঞ্জ সড়ক। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, ভোগান্তিতে প্রায় ২০ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের মতে নদীর গতিপথ পরিবর্তনেই এমন ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করা হয়েছে। চোখের পলকেই সেতুসহ নদীগর্ভে বিলীন শেরপুর বালাগঞ্জ সড়ক। অথচ কেবল ৩ বছর আগেই কুশিয়ারা নদীর উপর ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সড়কটি।
সিলেটের বালাগঞ্জ থেকে সরাসরি শেরপুর উপজেলায় যেতে এই সড়কের উপর নির্ভরশীল ছিল প্রায় ২০ গ্রামের মানুষ। এখন নদী ভাঙনের ভয়াবহতার অন্যতম ক্ষতচিহ্ন এটি। ৩০-৩৫,০০০ মানুষই বাদি আওয়া যাওয়া করে, গাড়ি ডেইলি ১,০০০-১,৫০০ গাড়ি আয় যায়, কিন্তু এখন তো বিচ্ছিন্ন হইয়া জমিনে দিয়ে যাওয়া লাগে, আরো দিয়ে যাওয়া লাগে, কিছু বৃষ্টি হইলে আর যাওয়া হইতো নাই। এই যে রাস্তার যে বেহাল দশা, আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। দেখেন আসলে রাস্তা প্রতিনিয়তই নদী ভাঙন নিয়ে যাচ্ছে। কয়েক হাজার গাড়ি, হাজার হাজার গাড়ি আজার মানুষ এখন ফেঁকে দিয়ে আর যাও জমিনে দিয়ে, মানুষ বড় কষ্টর, আমরাও বড় কষ্ট করতাম। শুধুমাত্র এই সড়ক কিংবা বৃষ্টি নয়, নদীগর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের বসতভিটাও। তাদের দাবি আগে থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এমন দুর্ভোগের মুখোমুখি হতে হতো না তাদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙন। বালাগঞ্জের ফাজিলপুর এলাকায় যেখানে এলজিডির রাস্তা ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে, তো এই জায়গাটা আসলে নদীটা স্ট্রেইট এসে এখানে একটা শার্প ব্যান্ড হয়েছে এবং অপোজিট পারে একটা বড় চর আছে। তো চরের কারণে যে ওই চরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙনের তীব্রতাটা একটু বেশি, এই কারণে মূলত এই জায়গাটা ভাঙনটা ত্বরান্বিত হয়। ভাঙন প্রতিরোধে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দুই সংস্থার সমন্বয়ে সংস্কার কাজে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে এলজিইডি। সময় লাগবে, কারণ এটা তো আসলে যৌথ কাজ, একটা আছে পানি উন্নয়ন বোর্ডের, একটা এলজি। ওরা না করলে আমরা ওই করে লাভ হবে না। তো ওইটা আমি অলরেডি অফিসিয়ালি প্রসেস করছি। এখন ওইটা চিন্তা আসলে আমরা ট্রিটমেন্ট অপশনটা জেনে আমরা বরাদ্দ নিয়ে কাজ শুরু করবো। এই সড়ক দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ১,০০০-এর মতো ছোট বড় গাড়ি চলাচল করে। তাই শুধু সংস্কার নয়, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি বালাগঞ্জবাসীর। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যর নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ জন। গতরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি ধর্মপুর সীমান্তে হয় এই ঘটনা। বিজিবি জানায়, ছাটকড়াইবাড়ি ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন তারা। পরে বজ্রপাতে আহত হন ৪ বিজিবি সদস্য ও ১ আনসার। উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পথেই মারা যান বিজিবি সদস্য রিয়াদ হোসেন। গুরুতর আহত ২ জনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। রাজশাহী ও চুয়াডাঙ্গায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাগানে গুটি জাতের আম নামাচ্ছেন বাগানি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মন ধরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। এবার ভালো ফলন পাওয়ার আশা বাগানীদের। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লক্ষণভোগ ও রানী পছন্দ আম পারা যাবে ২৫ মে থেকে। এছাড়া হিমসাগর ও খ্রিস্টাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন এবং আম্রপালি ও ফজলি আম সংগ্রহ করা যাবে ১৫ জুন থেকে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২,৬০,০৬ মেট্রিক টন। এদিকে চুয়াডাঙ্গা শহরের আদর্শ মহিলা কলেজ এলাকার একটি বাগান থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ফলে জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই বাজারে মিলছে চুয়াডাঙ্গার উৎপাদিত আম। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম নামানো শুরু হয়েছে। এছাড়া আগামী ২২ মে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি এবং ধাপে ধাপে অন্যান্য জাতের আম নামানো শুরু হবে। সরবরাহ ও বাজারজাতকরণের যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেজন্য তদারকি বাড়িয়েছে প্রশাসন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে আমার সহকর্মী জিসান আহমেদ। জিসান, এবার তো একটু আগে ভাগেই আম নামানো শুরু করা হলো, তো এবার আমের ফলন কেমন দেখছেন এবং বাজারজাতকরণে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা সে বিষয়ে জানাবেন। ইসরাত, শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই চুয়াডাঙ্গাতে আম নামতে শুরু করেছে। আজ ১৫ই মে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আটি, গুটি, বোম্বাই আম নামা শুরু হয়েছে এবং আগামী ২২শে মে থেকে হিমসাগর আম নামবে। অর্থাৎ চুয়াডাঙ্গার সবথেকে সুখ্যাতির যেই আমটিতে রয়েছে হিমসাগর, সেই হিমসাগর নামতে শুরু করবে ২২শে মে। যদিও একটু আগে ভাগেই এবার এই বছর আম নামতে শুরু করেছে কিংবা আম সংগ্রহ শুরু হয়েছে। হিমসাগর
সাগর যেহেতু 22 তারিখে দিন নির্ধারণ করা হয়েছে, সেটা হয়তো বা আগিয়ে আসতে পারে, অর্থাৎ 20 তারিখেও কিন্তু ভাঙা হতে পারে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এবার 2300 হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং যা থেকে প্রায় 35,000 মেট্রিক টন আম পাওয়া যাবে। প্রতি আম বাজার মূল্য হিসেবে 30 থেকে 40 টাকা গড়ে ধরলে সেই থেকে এই একটি মৌসুমেই প্রায় 150 কোটি টাকার বেচা কেনা হবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করেছেন। একই সাথে সকালে আমরা দেখেছিলাম যে জেলা প্রশাসক সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আসলে এই আম সংগ্রহ শুরু করেছেন এবং জেলা প্রশাসন বারবার একটি বিষয় হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে অপরিপক্ক আম কোনোভাবেই বাজারজাত করা যাবে না, যদি করা হয় সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ব্যবসায়ীরা যাতে আম নির্বিঘ্নে বাজারজাতকরণ করতে পারে, বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে, সেই দিকটিও কিন্তু আসলে জেলা প্রশাসন তদারকি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু তারা দেখভাল করছেন। সব মিলিয়ে আসলে যে পরিস্থিতি, আম নামতে শুরু করেছে এবং ধাপে ধাপে কিন্তু আসলে আমগুলো পাওয়া যাবে। তা থেকে আসলে চুয়াডাঙ্গার যে আম চাষি রয়েছে তারা বেশ স্বাবলম্বী হবেন। একই সাথে কিন্তু চুয়াডাঙ্গার আমের সুখ্যাতি আরো ছড়িয়ে পড়বে, এমনটি প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে জিসান। চাষি ও ব্যবসায়ীদের তোপের মুখে সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডার পরিবর্তন করেছে জেলা প্রশাসন। নির্দেশনা ছিল 20 মের আগে গাছ থেকে পারা যাবে না হিমসাগর। এরই মধ্যে আম পাকতে শুরু করায় 5 দিন এগিয়ে আজ থেকে হিমসাগর সংগ্রহের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরার সুলতানপুর বাজার বুধবার এই বাজার ছিল হিমসাগর আমের সয়লাব। প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে এভাবেই আম বিক্রি করতে আসেন আশপাশের চাষি ব্যবসায়ীরা। এক পর্যায়ে বাজারে বিক্ষোভ করেন তারা। আম তো গাছে রাখতে পারতেছে না, এত টেম্পার আম সব পেকে গেছে সব, তাইলে আমাদের তো এমনি মরে যেতে হবে। তো ওর চাইতে আমরা বাজারে আম নিয়ে আসি, এমনিতে আমাদের মেরে দিই, বাগানে মরার চাইতে আমাদের বাজারেই মেরে দিই। 2025 সালে কেন ডেটটা এত পিছানো হলো? আমাদের আম তো পরিপক্ক, আমাদের আম সে বাগান পরিদর্শন করুক, সে বাজার পরিদর্শন করুক, আমে তো কোনো কেমিক্যাল নাই, আম তো গাছ থেকে পেকে পড়ছে। বাজারে প্রতিমন আম বিক্রি হয়েছে 1800 থেকে 2200 টাকায়। চাষিরা বলছেন সঠিক সময়ে আম সংগ্রহ করতে না পারায় লোকসান হচ্ছে তাদের। আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে গাফিলতির অভিযোগ করেন তারা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অপসারণ দাবি করা হয়। বর্তমান বাজারে 2025, 2200, 2300, 1800 টাকা পর্যন্ত মাল আছে। এই প্রায় 20 মনের মতন আম তলা থেকে কুটি নিয়ে আসছি। আমরা কৃষক কোথায় যাবো? ডেট যদি 20 তারিখে থাকে, গাছের গায়ে আম থাকবে না, এই আম সমস্ত তলায় চলে যাবে আর কৃষক একদম বইরে যাবে। দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। আগের সিদ্ধান্ত বদলে জানানো হয় 15 মে থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম। প্রাকৃতিক কারণে হয়তো বেশি গরম পড়েছে, সেজন্য হয়তো আমরা একটু সামনে আমরা এগিয়ে নিচ্ছি। আর যেহেতু কৃষকের দাবি এবং বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে এসছে, যে আমরাও চাই না যে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক, কারণ এই আমের সাথে তাদের অনেক পুঁজি এবং আর্থিক লগ্নির ব্যাপার কিন্তু জড়িত। আমরা যে হিমসাগর আমটা আমরা 20 তারিখ সময় দিয়েছিলাম, তাহলে এটা আমরা একটু 5 দিন এগিয়ে নিয়ে আসলাম। জেলার আমের সুনাম রাখতে গাছ থেকে পরিপক্ক আম সংগ্রহের অনুরোধ জানান জেলা প্রশাসক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ঝিনাইদহের শৈলকুপায় একই রাতে 3টি বাড়িতে মালামাল লুট হয়েছে। গত রাতে উপজেলার দুধশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। গফুর মোল্লা নামের এক ভুক্তভোগী জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। একইভাবে মালামাল লুট হয়েছে গফুর মোল্লার আরও 2 প্রতিবেশীর বাড়িতেও। ভুক্তভোগীদের ধারণা, ঘরে ঢুকে তাদের মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপরাধের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ভারপ্রাপ্ত এক ইউপি চেয়ারম্যান সহ 2 পুলিশ সদস্য। বুধবার বিকেলে ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ মহুরী ঘোনা বুড়ির পাড়া এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায়, একটি তদন্তের কাজ শেষে ফিরছিলেন তারা। এ সময় ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল সহ 2টি সিএনজিতে ফিরছিলেন তারা। বুড়ির পাড়ায় পৌঁছানোর পর আতাহার ইকবালের গাড়ির গতিরোধ করে 15-20 জনের একটি দল তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তাদেরও কিলঘুষি দেয়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আতাহার ইকবাল জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান বাচ্চু ও তার লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পাচ্ছিলেন তিনি।